ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে। বেলা 11:30টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপি অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই কর্মসূচির ডাক দেয়। প্রতিবাদী পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসে যাওয়া হবে। সেখানে স্মারকলিপি দেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। পদযাত্রার আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশের সাথে প্রভুর মতো আচরণ করছে, যা অত্যন্ত দুঃখজনক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি। আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কথা জানিয়েছেন তিনি। নির্বাচন ইস্যুতে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দেবে। ক্ষমতায় গেলে ভারতের সাথে পররাষ্ট্রনীতি কি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী নীতি হবে, তবে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত মানা হবে না। সুষ্ঠু নির্বাচনটা পাবেন না, গ্রহণযোগ্য নির্বাচন পাবেন। এই কারণে কিন্তু আমরা বারবার এই কথাটা বলে আসছিলাম। দর্শক, সচিবালয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না, আমি ক্যাবিনেটে আসছেন এখানে, কিন্তু ক্যাবিনেটের সাথে তো উনি কোনো ক্যাবিনেটে আমার কথা শেষ হইতে দেন। আপনি আমার কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন। এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে এটা ক্যাবিনেটে আলোচনা হচ্ছে, এখানে স্টাফ আসতেছে, একজন সচিব আসতেছে, সচিব পর্যায়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গে যা রাজনীতি করেন বিজেপি বাংলাদেশ নিয়ে সরাসরি তারা কথা বলছে, পলিটিক্যালি বলা হচ্ছে যে নানা ধরনের কথা বলা হচ্ছে। দুই দেশের যে একটা উত্তেজনা বলি বা তিক্ততা তৈরি হচ্ছে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে না, সরকারের সাথে যোগাযোগ করছেন? এটা আমরা যোগাযোগ মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। আর প্লাস ধরেন যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয়, মানে এদের সাথেও হয়, কিন্তু আমাদের এই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। এখন যে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক যে টানাপোড়েন চলছে, এইটার মধ্যে দুই দেশের আইন শৃঙ্খলা সম্পর্ক, দুই দেশের বর্ডারের যেটা আপনি বললেন, আবার একটু জানতে চাচ্ছি, সেটার এই রাজনৈতিক সম্পর্কটা নতুন করে কোনো নেতিবাচক মোড় নিবে না? এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না, কোনো ধরনের নেতিবাচক মোড় না। আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই। কিছুদিন আগে মানে গত পরশু মনে হয় আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন, সে গরু আনতে গেছিল। আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে, কিছু ওদিকে রয়ে গেছে। এই ছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্টস হয় নাই, মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি। আর হ্যাঁ, ওরা ওদিক দিয়ে করছে কি জানি বলে কি বলে ওইটারে, ওই মিছিল করছে। এটা তো বর্ডারেও পারে, যার দেশে মিছিল করার তো অধিকার তার আছে। সফরের মধ্য দিয়ে দুই দেশের যে সম্পর্কের যে অস্থিরতা স্যার, সেটা কোনোভাবে একটা স্থিতিশীল জায়গায় আসবে কিনা স্যার, সেটা একটু জানতে চাই। শুনেন, আপনি কোনো আভাস দিবেন না? শুনেন, আপনার সাথে যদি আমার বাসায় যে সময় আপনি আসতেছেন, সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। আজকে 8 তারিখ, আপনার সরকারের 4 মাস পূর্ণ হলো। এই 4 মাস আইন শৃঙ্খলা কতটা আপনি স্থিতিশীল রাখতে পারছেন একটু যদি বলেন। এটা ক্ষেত্রে আমি আপনার অনুরোধ করবো, এই 4 মাস যাবতে আপনি আমার এই হিন্দি ঘুরেফেরা করেন, আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় না। এখন আপনাকে দিকে আপনারা খালি ডেইলি আমার একটু প্রশ্ন করেন, আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম 4 মাসে আগের, এই 4 মাসের আগের যে অবস্থা, এর থেকে কি কোনো না 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 সচিবালয়ের না, আপনারা তো সব সচিবালয়ের খবর দেন না, তো আপনারা তো পুরো দেশের খবর রাখেন। হ্যাঁ, এই আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় নাই? না না, আমি ওই আপনার ওই প্রশ্নটা আগে উত্তর দিয়ে এলাম, তারপরে পুলিশের না না আপনার থেকে আমি জানতে চাচ্ছি। আপনার কাছে বলি ভাই, আমরা শুনেন সাংবাদিকতা দিয়ে কিন্তু পেশা শুরু করছি, মর্নিং নিউজের সাংবাদিক আমিও ছিলাম।
আপনি অবৈধ বিদেশিদের কথা বলছেন যে আমাদের একজন উপদেষ্টা তার ফেসবুকে লিখেছিল 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে চাকরি করছে আর কি। তো এইটা কি সেই বিষয়টারই একটা কোনো না যে মানে অবৈধভাবে চাকরি এই কোন উপদেষ্টা কোন ফেসবুকে, এটা যেহেতু আমি জানি না এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, ভারত প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাব পরের সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ। এর ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিলই থাকবে। এর আগে গত 24 অক্টোবর শ্রম আইনের 5 মামলায় ও মানহানির 1 মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যখন শ্রম আদালতে আলাদা 5টি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনস চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীদের চাকরিচ্যুতির অভিযোগ তুলে 2019 সালে এসব মামলা করা হয়। জয় বাংলাকে জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলতি সপ্তাহে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদনের করে রাষ্ট্রপক্ষ। 2 ডিসেম্বর এই তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ রিট করেন। 2020 সালে 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022 সালে 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। মৌসুমের শুরুতে ঠান্ডার প্রকোপে অতিষ্ঠ নওগাঁর জনজীবন। আজ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, সঙ্গে হালকা বাতাস বইছে। এ অবস্থায় ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ধান কাটার কাজ, বিপদে অন্যান্য শ্রমিকরাও। বদলগাজী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজকে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পয়লা নভেম্বর থেকে সারা দেশে পলিথিন উৎপাদন এবং ব্যবহার নিষিদ্ধ থাকলেও তার বাস্তবায়ন নেই সিরাজগঞ্জের চলনবিলে। দীর্ঘদিনের এই অভ্যাস পরিবর্তনের জন্য সময় প্রয়োজন বলছেন ক্রেতারা। বাজারে বিকল্প নেই বলেই জনসাধারণের মধ্যে কার্যকারিতা নেই বলে মনে করেন পরিবেশ কর্মীরা। প্রতিনিধি সনাতন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন ইলিয়াস কমল। সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করেই উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে পাড়া মহল্লায় অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতা উভয়েই বলছেন, বিকল্প ব্যাগের ব্যবস্থা না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। একই সঙ্গে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের জন্য সময় প্রয়োজন মনে করেন ক্রেতারা। তাই উৎপাদন বন্ধ করে সরবরাহ কমানোর পাশাপাশি স্বল্প মূল্যে বিকল্প ব্যাগ বাজারে রাখার তাগিদ তাদের। আমাদের একটা বিকল্প ব্যবস্থা করা হোক, যে পলিথিন নিষিদ্ধ হবে, ঠিক আছে, আমরা আইনের পক্ষে, আইনকে শ্রদ্ধা করি। আমরা চাচ্ছি যে আমরা দোকানদার না, দোকানদারের জরিমানা ধরবেন, আমরা তো স্থায়ীভাবে বসে থাকি, তো কিন্তু কাস্টমার ধরে যে কাস্টমার পলিথিন বয়কট করে। বিকল্প কি আমরা সেটা চাইছি, কিন্তু সেটা আমরা পাইনি এবং আমরা এখন সেটার সন্ধান পাইনি। আজকে চাইছি, আজকের পরে যদি আমি দ্বিতীয় দিন বাজার আসি, তাহলে আমি হাতে ব্যাগ নিয়ে আসি। সরকারের কাছে আমরা পদক্ষেপ চাইতেছি, বিকল্প কোনো জিনিস দিই,
আমরা সেই জিনিসই ব্যবসা করব। বাজারে পলিথিনের বিকল্প ব্যাগ না আনলে এই সমস্যার সমাধান হবে না মনে করেন স্থানীয় পরিবেশ কর্মীরা। প্রশাসন অভিযান চালান তখন পলিথিন পাওয়া যায় না, কিন্তু ওনারা যখন এই অভিযান থেকে চলে যান তখন তার পরপরই পলিথিন ব্যবহার হতে থাকে। পলিথিন বন্ধে সকলের সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সচেতন মহল। এবং এই পলিথিন ব্যাগটা নিষিদ্ধ ঘোষণা করাতে আমাদের যদি আমরা সবাই এটা মেনে নিই, আমাদের সবাই এগিয়ে আসি, তাহলে আমাদের পরিবেশের জন্য অনেক উপকার হবে। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ যেমন জরুরি, তেমনি জনগণের জন্য বিকল্প ব্যবস্থা তৈরির দাবিও জানিয়েছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। আমাদের বিষয় ফরিদপুরে বিএডিসির দেয়া প্রণোদনার পেঁয়াজ বীজের 85% অঙ্কুরিত হয়নি। এতে ক্ষোভ বাড়ছে জেলার কৃষক এবং সাধারণ মানুষের মধ্যে। পরিকল্পিতভাবে কৃষককে ক্ষতিগ্রস্ত করতে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি কৃষক নেতাদের। আর কৃষকরা বলছেন উপযুক্ত ক্ষতিপূরণ না দেয়া হলে বিপাকে পড়বেন তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। সে লক্ষ্যে এবছর জেলার 5200 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বাড়ি 4 ও 6 জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে জেলার কৃষি অধিদপ্তর। তবে চারা রোপণের দীর্ঘদিনেও বিএডিসি থেকে সরবরাহকৃত প্রণোদনার বীজের 15 থেকে 20 ভাগের উপরে কোথাও অঙ্কুরিত হয়নি। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। কৃষি অফিস থেকে যে দানাগুলো দিচ্ছে এই দানাগুলো এবার যে মাইটে গেল আর কি, তো এটা আসলে কৃষকের জন্য বড় একটা ধাক্কা। এই দানাটা কৃষি অফিস থেকে দেয়, তা দেওয়ার পরে দানাগুলো মায়ের, প্রত্যেকের দানা মায়ের। এই দানা মায়ের এখন পেঁয়াজ যে লাগাবো কৃষক হাহাকারের ভিতর আছে, কি করবে? 1 কেজি দানা কিনা 5000 টাকা লাগতো, আমার 5000 টাকা বিষয় না। তো ওই সময় আমার এই যে কাজটা যে অব্যাহত রইল, এই ক্ষতিপূরণটাকে আমার তারা 10,000 টাকা দিল কি পুরোই দেওয়ার পারবি না। এই বছরে যে ক্ষতিগ্রস্ত, এখন আমাদের দানা হলো চারা কিনে ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, কিন্তু এখন দানা দিয়েও আমরা আর কোনো ক্ষেত খামার করতে পারবো না। প্রণোদনার নামে পরিকল্পিতভাবে দেয়া মানহীন বীজের মাধ্যমেই জেলার কৃষিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তাই এসবের সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করার দাবি তাদের। এই সরকারের মাধ্যমে এই কর্মকর্তাদেরকে জানাইতে চাই, আপনার এর ক্ষতিপূরণ দিতে হবে। তা নইলে এই কৃষক সারা বছরটাই তাদের রিজিকের ব্যবস্থা, রুটি রোজগারের ব্যবস্থাই এই পেঁয়াজ থেকেই হয়। আমাদের মূল ফসলই পেঁয়াজ, আর সেই পেঁয়াজটাই, এটা আমার মনে হয় যে এটা একটা ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্রমূলক যে কীভাবে এই কৃষি ধ্বংস করা যায় বাংলাদেশে। এইটা বাংলাদেশে, এটা সারা বাংলাদেশে এটা পরিকল্পনাভাবে ধ্বংসের জন্য এর পিছনে যারা যারা আছে তাদেরকে আপনার বিচারের আওতায় আনতে হবে। কর্মকর্তারা বলছেন প্রণোদনার বীজে চারা না গজানোর কারণ শনাক্তে কাজ করছেন তারা। আমাদের আসলে এটা একটা সুপারিশ থাকবে, বিএডিসি যেহেতু আলাদা একটা প্রতিষ্ঠান, আমরা তাদের বিরুদ্ধে যে অ্যাকশন সেটা আমরা আসলে বলতে পারবো না, সেটা তাদের প্রতিষ্ঠানে করবে। মাঠ পর্যায়ের যে চিত্র সেটা আমরা তুলে ধরেছি আর কি, যে মাঠের এই চিত্র, বাকিটি তাদের ডিপার্টমেন্ট এই বিষয়টি চিন্তা করবে। এখন রোগবালাই তো ধরেন আমাদেরও থাকে, এবং কোন অবস্থায় যে কি হয়েছে এগুলো আসলে দেখতে চাচ্ছে। সরকার ডিসিশন নিয়ে যে চাষির যে ক্ষতিটি হয়েছে, ক্ষতিপূরণের জন্য সরকার নতুন করে প্রণোদনা দিয়েছে, ঠিক আছে। চলতি রবি মৌসুমে জেলার 46,260 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করে প্রায় 6.5 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। জামালপুরে বিএডিসি সেচ কমপ্লেক্স জামে মসজিদের নাম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ক্ষুদ্র সেচ কার্যালয়ের কর্মরত সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবায়দুল্লাহর বিরুদ্ধে। একক কর্তৃত্ব থাকায় ভুয়া বিল বাউচার করে দুর্নীতির অভিযোগও রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এবায়দুল্লাহ। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন শামত্রাবিজ উচ্ছ্বাস। জামালপুর শহরের ফুলবাড়িয়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ক্ষুদ্র সেচ বিএডিসি কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা এবায়দুল্লাহর বিরুদ্ধে বিএডিসি সেচ কমপ্লেক্স জামে মসজিদের নাম করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইসাক আলী। মসজিদের বিভিন্ন ঠিকাদারের দানের টাকা আত্মসাৎ সহ অর্ধস্থন কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। মসজিদের টাকা ফেরত ও অভিযুক্তকে শাস্তির দাবি জানান মুসল্লিরা। অ্যাকাউন্টেন্ট ওবায়দুল্লাহ সাহেব বিএডিসি মসজিদের জনগণের টাকা আত্মসাৎ করছে, আমরা এগুলো ফেরত চাইতেছি।
এই মসজিদের উন্নয়নমূলক কাজ করার জন্য তার কাছে সে টাকাটি আমরা চাই। তিনি বারবার ডেট দিচ্ছেন কিন্তু টাকাটা আমাদের পরিশোধ করছেন না। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করে সেই মসজিদের উন্নয়নের টাকাটা সে আত্মসাৎ করলো, এটা খুবই দুঃখজনক। এই টাকাগুলো নিয়ে সে আত্মসাৎ করে ফেলছে এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন আবাইদুল্লাহ। জানালেন মসজিদের টাকা একটি ফান্ডে জমা রয়েছে, অন্যগুলো ফেরত দেওয়া হবে। এখন পর্যন্ত বাকি আছে 1,20,000 দিয়ে দেওয়া হবে। বিডিসি সহকারী প্রকৌশলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীও অবগত রয়েছে বলে জানানো হয়। মসজিদ কমিটির কোষাধ্যক্ষের কাছে জমা প্রদান করা হয়নি। মসজিদ কমিটি বারবারই তাগিদ দিয়েছেন টাকাটি প্রদান করার জন্য, কিন্তু উনি বারবারই ডেট দিয়ে সেটি ডেট অনুসারে টাকাটি প্রদান করছেন না। অফিসের পারপাসে এটা মানে খরচ করা হয়েছে কিনা এটা এরকম বলছে, কিন্তু আমি আসার পরে শুনছি, কিন্তু এটা আমি জানি না, আগের ঘটনা, আমি আসার আগের ঘটনা। মসজিদের টাকা নিয়ে এমন দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।